খবর বাংলা। সারাদিনের খবর বাংলার খবরগুলি দেখে নেওয়া যাক এক নজরে। দুর্গাপুরে আরাধনা ডান্স একাডেমির মিলন উৎসব। রানীগঞ্জে ইনসাফ যাত্রায় 2200 কিলোমিটার পথ অতিক্রম। দক্ষিণ 24 পরগনায় সংখ্যালঘুদের সচেতন থাকতে হবে। রানীগঞ্জে মার্কাজ আদারা সরিয়া এ তেহরিক বেদারি। দক্ষিণ দিনাজপুরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন। গঙ্গাসাগরে আনা হলো অত্যাধুনিক ড্রেজিং মেশিন। বার্নপুরে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ভিড়। রানীগঞ্জে বিভিন্ন ভাবনায় বসে আঁকো প্রতিযোগিতা। দুর্গাপুরের রবীন্দ্র ভারতী মিউজিক একাডেমির দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। দুর্গাপুর আরাধনা ডান্স একাডেমির মিলন উৎসব। দুর্গাপুর আরাধনা ডান্স একাডেমির মিলন উৎসবের শুভ সূচনা হলো শনিবার। 2 দিন ব্যাপী এই মিলন উৎসব চলবে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার সৃজনী প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপক, ডক্টর চিত্তরঞ্জন চট্টোপাধ্যায় ও ডক্টর সুমিত বসু প্রমুখ। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অনিরুদ্ধ রায়চৌধুরী, দুর্গাপুর কোয়ারের কর্ণধার পরিমল দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আরাধনা ডান্স একাডেমির কর্ণধার ডক্টর অম্বিকা ভান্ডারী জানান, 2 দিন ব্যাপী এই মিলন উৎসবের প্রথম দিন শনিবার 310 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন এবং দ্বিতীয় দিন 332 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। মূলত প্রথম দিন রবীন্দ্র নৃত্য পরিবেশন করবেন সকল ছাত্রছাত্রীরা এবং দ্বিতীয় দিন অন্যান্য নৃত্যশৈল পরিবেশন করবে ছাত্রছাত্রীরা। ডক্টর অম্বিকা ভান্ডারী জানান, মিলন উৎসব করার উদ্দেশ্য বিভিন্ন সময় যে সকল ছাত্রছাত্রীরা আলাদা হয়ে যায় জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তারা যখন পুনরায় এই মঞ্চে মিলিত হয় তাদের আনন্দের সীমা থাকে না। সে কথা মাথায় রেখেই মিলন উৎসবের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। এই দিন সৃজনী প্রেক্ষাগৃহ মঞ্চে সুদৃশ্যভাবে সাজানো হয়েছিল। আসলে ব্যাপার হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হলো যে অভিভাবকদের মধ্যে এই ব্যাপারটা এখন অবধি ঠিক জেগে ওঠেনি যে নৃত্য শিখে কি হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ জীবিকার প্রয়োজন যে ব্যাপারটা আছে সেটা যে নৃত্য শিখে করা যায় সেটা এই আরাধনা বা ডক্টর অম্বিকা ভান্ডারীকে দেখলে বোঝা যায়। আজকে এত যে বাচ্চারা এখানেই শিখছে, তো তারা ভালো সুস্থ সংস্কৃতি তারা শিখতে চাইছে এবং এই সুস্থ সংস্কৃতি ও যেভাবে বিশ্বভারতী থেকে শিখে এসছে ও সেটাই এখানে প্রচার করছে। আজকে এখানকার বাচ্চাদের মধ্যেও আমি বিশ্বাস করি যে আগামী দিন এখানকার বাচ্চারাই ওর কাছ থেকে ট্রেন হয়ে আবার যাবে বিশ্বভারতীতে। ঠিক যেভাবে অম্বিকা নিজেকে তৈরি করেছে এভাবে অম্বিকার ছাত্রছাত্রীরাও তৈরি হবে। কারণ সুস্থ সংস্কৃতি যেটা ভালো লাগার বিষয় সেটাকে চেপে রাখা যায় না। আজকে এরকম একটা অবক্ষয়ের মধ্যেও আমরা দেখতে পাচ্ছেন যে প্রায় 150 থেকে 200 বাচ্চা এখানে আজকে পার্টিসিপেট করছে এই আরাধনাতে। আর আমি ভীষণ লাকি যে অম্বিকার মতো একটা সিনসিয়ার এবং এত ভালো একটা স্টুডেন্ট আজকে পিএইচডি করেছে আমার আন্ডারে। এটা আমার কাছে অত্যন্ত আনন্দের এবং আমি সেই কারণেই দুর্গাপুরে আসি, অম্বিকার ডাকে আসি। তার কারণ একটাই যে যাতে এখানকার ছেলেমেয়েরা অম্বিকার গাইডেন্সে এগোতে পারে এবং আগামী দিনে যদি তারা বিশ্বভারতীতে যায় তারা নো ডাউট নিশ্চয়ই তারা সঠিকভাবে নৃত্য প্রশিক্ষণ পাবে এবং তারা আগামী দিনে তাদের নিজেদের ছাত্রছাত্রীদেরকে সেই প্রশিক্ষণে এগিয়ে নিয়ে যাবে। এটাই আমার মনে হয়। আরাধনা ডান্স একাডেমির এই অনুষ্ঠান অত্যন্ত ভালো একটা অনুষ্ঠান হয়েছে। বিশেষ করে এতগুলো ছাত্রছাত্রীকে নিয়ে যেভাবে ডক্টর অম্বিকা ভান্ডারী এগিয়ে যাচ্ছে এবং তাদের পারফরমেন্স উত্তরোত্তর উন্নত হচ্ছে, এইটা আমার কাছে বিশেষ করে সাড়া জাগিয়েছে আমার মনে এবং সত্যিই খুব সাধুবাদযোগ্য এবং তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। যে সকল দর্শককে ইংরেজি বছরের শুভ নববর্ষ। আমাদের এই যে মিলন উৎসব, এটার নামটা কেন মিলন দিয়েছি সেটা একবার বলে ফেলি। সেটা হচ্ছে যে
আমাদের এই অনুষ্ঠানটা যখন প্রথমে আমরা বিভিন্ন রকম নাম দিতাম, তো নাম দেওয়ার পরে যখন অনুষ্ঠানটি হয়েছিল প্রথমবার, তখন সেই সময় দেখা গেছিলো যে সমস্ত গার্জেনরা যখন এক জায়গায় হয়েছিল, তাদের মধ্যে কোনো না কোনোভাবে তারা আগে পুরনো দিনের বন্ধু ছিলেন, পুরো স্কুল ফ্রেন্ড ছিলেন, কর্মক্ষেত্রে হয়তো পোস্টিং হয়ে চলে এসেছেন, সেই জায়গা থেকে আর কি এখানে এসে আবার তাদের সাথে মিল ঘটেছে। তো সেই জন্য আমরা এই নামটি একদম ফিক্স করে রেখেছি, মিলন উৎসব। আর এই মিলন উৎসব এবছর থেকে আমরা 2 দিন ধরে করছি। প্রথম দিনটি পুরোপুরি রাবেন্দ্রিক ছন্দে হচ্ছে, সেকেন্ড দিনটি বিভিন্ন রকমের নাচের ডালি নিয়ে আমাদের স্টুডেন্টরা হাজির হবে। আগামীকাল ঠিক দুপুর 3টের সময় শুরু হচ্ছে আমাদের ওই সমস্ত রকম নৃত্যের ডালি নিয়ে যে অনুষ্ঠানটি, সেটি শুরু হচ্ছে। আর আজকে তো রাবেন্দ্রিক চলছেই, তার সাথে শেষে বিশেষ আকর্ষণ রয়েছে মায়ের খেলা। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। সম্প্রতি ইনসাফ যাত্রায় 2200 কিলোমিটার পথ অতিক্রম করেছে সিপিএম এর যুব সংগঠনের কর্মী ও সমর্থকেরা। মোট 50 দিনের ছিল এই ইনসাফ যাত্রা। তারপরই এই দিনে সেই ব্রিগেড সমাবেশের আয়োজন। নেতাদের বার্তা শুনতে দূর দূরান্ত থেকে ব্রিগেড মুখী বাম যুব সংগঠনের কর্মী সমর্থকরা। লোকসভা ভোটের আগে কর্মীদের কি বার্তা দেন নেতারা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। একই ছবি দেখা গেল রানীগঞ্জ রেল স্টেশন চত্বরে। কার্যত এর মধ্যে দিয়ে লোকসভার নির্বাচনের প্রস্তুতি পুরোপুরিভাবে শুরুর চেষ্টা করছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ। তাতে আগে আমি আপনাদেরকে জানাই, আমার যুব ফেডারেশন রাজ্য কমিটি আমাদের যে ডাকে মীনাক্ষী মুখার্জিজি, যে আমাদের ইনসাফ যাত্রা আমাদের যে 50 দিন আমরা চললাম, পুরো পশ্চিমবাংলায় আমরা জনসভা, আমাদের নজওয়ান ছাত্র ছাত্রীর সাথে আমরা জনসভা করলাম। আমরা জমুরিয়াতে কালকে শুক্রবার দিন আমরা বাইক করলাম, 100 মোটরসাইকেল বাইক ছিল, পুরা 13টা ওয়ার্ড আমরা ঘুরেছিলাম। আমাদের লোকাল কমিটি সেক্রেটারি আমার বুদ্ধ রজক, আমি একটা লোকাল কমিটির মধ্যে আছি। সাথে আমি একটা কথা বলতে চাই কি, আমাদের পশ্চিমবাংলার রাজ্যে যে আমাদের শিক্ষা, তারপরে আমাদের যুব যে চাকরি, কোনো নতুন কারখানা নাই। এই জন্য দাবি নিয়ে আমরা আজকে পুরো পশ্চিমবাংলার নজওয়ান ছাত্র ছাত্রী থেকে আমরা আহ্বান করেছি কি এই লড়াইতে আমরা সামিল হব। আমাদের সবাই মানুষ, আমাদের যত সিনিয়র জুনিয়র সব নিয়ে মা বোন সব আমাদের আজকে যাব। আমাদের যে মীনাক্ষী মুখার্জি যে বক্তা আজকে যে বলবেন, আমরা ওই দিনটা আমরা পালন করব। আর আমরা চাই কি আমাদের রাজ্যে শান্তি, আমাদের যে কলকারখানা, আমাদের যে শিক্ষা যেরকম হয়, এই জন্য আমরা আজকে ব্রিগেড র্যালি দিচ্ছি আমরা। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। গতকালের সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শেখ শাহজাহানের কেয়ারটেকার। এই প্রসঙ্গে শনিবার মন্দিরবাজার ব্লকের ঘাটেশ্বরায় একটি রক্তদান শিবিরে এসে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেন, এটাই পশ্চিমবঙ্গ। পাশাপাশি তিনি বলেন, সন্দেশখালির ঘটনায় রাজ্যের সংখ্যালঘুদের ভাবমূর্তি খর্ব হচ্ছে। আরবুল শৌকাত কায়জার ও শেখ শাহজাহানদের থেকে সচেতন থাকুন। এরা নিজেদের বাঁচতে সাধারণ মানুষদেরকে ঢাল হিসাবে সামনে এগিয়ে দিচ্ছে। পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে তিনি বলেন, আমি তো ইচ্ছা প্রকাশ করেছি, এখনো পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। কেন মামলা হয়নি তা বুঝতে পারছি না। এটা হচ্ছে পশ্চিমবাংলা বস। কেয়ারটেকারকে করানো হয়েছে যাতে ইডিকে ডিস্টার্ব করানোর জন্য। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমাকে যখন অ্যারেস্ট করেছিল, কি অন্যায়ভাবে করেছিল আপনারা সবাই জানেন। সাথে সাথে প্রায় 4 থেকে 6 জন এরকম সাধারণ মানুষকে সংখ্যা বাড়ি বেশি দেখানোর জন্য তাদেরকে অ্যারেস্ট করেছিল, যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল। এই হচ্ছে আমাদের অবস্থা, রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা। একে তো অন্যায় করেছে, তাদের মাথা ফাটালো। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ওখানে সিআরপিএফের যারা ছিলেন, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে। তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি। কারণ শীতলকুচির ঘটনা আমাদের কাছে কিন্তু আমাদের এখনো টাটকা ঘটনা। এতদিন হয়ে যাওয়ার পর আমরা এখনো বিচার পাইনি। গতকালকে যে ঘটনা ঘটতে চলেছিল, ওই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত। তারপরেও যদি এই ধরনের এদের উপরে আবার ইডির বিরুদ্ধে আবার এই ধরনের করানো হয়, এটা একটা ধিক্কারজনক, নিন্দাজনক। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। मरकज़ अदारे सरियाए तहरीक बेदारी बिहार, बांग्ला, झारखंड এবং ওড়িশায় কাজ করে। আজ রানীগঞ্জের হোসেননগরে সংগঠনের পক্ষ থেকে এক শান্তি সভার আয়োজন করে। এখানে গোলাম রসুল বেলাবি
আদারে সরিয়া এ তেহরিকের জাতীয় সভাপতি বলেন যে এই সংগঠন দুটি ভাবে কাজ করছে। এক, মুসলিম সমাজে বিয়ে বা যৌতুকের দাবিতে যে অযৌক্তিক ব্যয় করা হয়, যৌতুকের কারণেই গরিব মেয়েটি ঘরে থাকে এবং সে তার বাবা মার বোঝা হয়ে যায়। পাশাপাশি তিনি শিশুদের মধ্যে মাদকাসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে শিশুদের মধ্যে মাদকাসক্তি খুব বেশি দেখা যাচ্ছে, যার কারণে দেশ দুর্বল হয়ে পড়ছে। গোলাম রসুল সাহেব বলেন, আরেকটি বড় সমস্যা রয়েছে আমাদের। এক প্রকার তিনি সরকারি প্রশাসকদের ইস্যুতেও তার মতামত ব্যক্ত করেন। উনি বলেন, কোনো মুসলমান যদি সন্ত্রাসী বা বিশ্বাসঘাতক হয় তাহলে আপনারা প্রমাণ করুন, আমরা তাকে আমাদের কবরস্থানে দাফন করতে দেব না এবং তাকে ফাঁসি দিলে তাকে বাড়িতে আনব না, কিন্তু সে যে সন্ত্রাসবাদী আপনাদের প্রমাণ করতে হবে। গোলাম রসুল সাহেব এও বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং আমাদের দেশকে, আমাদের ভারতকে আরও উন্নত করি। मरकज़ी इदारे शरिया पटना के ज़ेर एहतमाम बिहार, बंगाल, झारखंड, उड़ीसा 4 सूबों में तहरीक बेदारी का प्रोग्राम चल रहा है। इसके 2 पार्ट हैं। आधा पार्ट मुस्लिम मुआशरे से जुड़ा हुआ है, आधा पार्ट हुकूमत और एडमिनिस्ट्रेशन से जुड़ा हुआ है। मुस्लिम मुआशरे से जो अहम पार्ट है वो ये है कि शादियों के फजूल अखराजात को बंद करो, निकाह को सस्ता करो। बेटियां इस वक्त जहेज की लानत, तिलक, महंगी शादियों की वजह से बोझ बन गई, इर्तिदाद का शिकार हो रही हैं। बच्चों में नशा की आदत हद दर्जा बढ़ गई है, जिससे हमारा देश कमज़ोर हो रहा है। जो पैसा शादी ब्याह, डीजे, तिलक, बाजा, वलीमा, दावत पर खर्च हो रही है, सुन्नत तरीके पर निकाह करो, उसी पैसे को बचाओ, अपनी औलादों को पढ़ाओ, ताकि हमारे बच्चे मुल्क और समाज की तामीर में अपने बाप दादा की पुरानी तारीख को फिर से ताज़ा और ज़िंदा कर सकें। दूसरा पार्ट है हुकूमत से, जो जब चाहे आतंकवाद के नाम पर, दहशतगर्दी के नाम पर बग़ैर किसी सबूत और प्रूफ के उठा के जेल डाल दे कि अगर हमारे बच्चे देशद्रोही हैं तो आप उनको सूली पे लटका दो, हम उनकी लाश नहीं लेंगे, अपने कब्रिस्तान में भी दफन नहीं होने देंगे। लेकिन बग़ैर किसी सबूत और प्रूफ के जिन अफसरों ने हमारे बच्चे को ज़बरदस्ती आतंकवादी डिक्लेयर करके समाज में, देश में मुसलमानों की औलादों को रुस्वा किया है और समाज और देश में नफरत फैलाया है, ऐसे अफसरों पर भी कानूनी कार्रवाई कब करोगे? এই উপলক্ষে মাজার শরীফের মুফতি আওরঙ্গজেবের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাফিজ মনিব আহমেদ হাবিবি, হাফিজ আহমেদ রাজা নূর প্রমুখ। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। বর্ণাঢ্য শোভাযাত্রা ও একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুরের সূচনা হলো চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাই স্কুল সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় একটি ক্লাব। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এদিন ক্লাবের উদ্যোগে সারা গঙ্গারামপুর শহর আদিবাসী নৃত্য ও এনসিসির ক্যাডারদের সঙ্গে নিয়ে পরিক্রমা করে হাই স্কুল মাঠে এসে উপস্থিত হয়। পাশাপাশি এদিন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও দেশের জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি গ্যাস বেলুন উড়িয়ে এই চেয়ারম্যান কাপ 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল, গঙ্গারামপুর ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য বিশিষ্টজন ও ক্লাব কর্মকর্তারা।
প্রসঙ্গত যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে প্রতি বছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে গঙ্গারামপুরের চৈতালি ক্লাব। সেই মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্তের 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ক্লাব কর্মকর্তারা। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাই স্কুল মাঠে 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে এলাকার প্রচুর মানুষ ভিড় জমান মাঠ প্রাঙ্গণে, যাদের প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। আমাদের এখানটায় চৈতালি ক্লাব একটা নামকরা ক্লাব গঙ্গারামপুর শহরে। দীর্ঘদিন ধরে এই ক্লাব বিভিন্ন রকম আমাদের সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে এবং খেলাধুলো এগুলো নিয়েও ওরা খুব স্বাভাবিকভাবেই ওরা চেষ্টা করে। যেখানটায় রাজ্যের বিভিন্ন জায়গার থেকে টিমগুলোকে নিয়ে এসে ওরা ডে অ্যান্ড নাইট এই খেলাটার আয়োজন করছে। এবার গতবারের চাইতে এই খেলাটার আরেকটু প্রসার ঘটেছে এবং এই খেলাটা চেয়ারম্যান কাপ এই নাম দিয়ে তারা এই খেলার আয়োজনটা করেছে। হাই স্কুল পাড়াতে এই খেলাটার আয়োজন করা হয়েছে এবং সেই খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অলরেডি আমরা করেছি। তো সেইখানটায় খেলাটা শুরু হবে এখনই দুটো টিমের মধ্যে। আপাতত 16 টিমের একটা খেলা এখানটায় আয়োজন হয়েছে। দিনরাত্রি চলবে, আজও চলবে, আগামীকালও চলবে। তো আগামীকালই ফাইনাল খেলা পরে এটার প্রাইজ বিতরণ হবে। জয়ী দল যারা তারা ট্রফির সঙ্গে সঙ্গে 1 লাখ টাকা আর্থিক মূল্যের পুরস্কার পাবে, আর যারা রানার্স আপ হবেন তারা 70,000 টাকা পাবেন ট্রফির সঙ্গে। নিঃসন্দেহে এটা একটা খুব ভালো প্রচেষ্টা একটা ক্লাবের পক্ষ থেকে। আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের তিনি এই ধরনের খেলাধুলোর আয়োজন করার জন্য বিভিন্ন ক্লাবকে বিভিন্নভাবে তারা সাহায্য করে এবং তিনি নিজেও চান যে আমাদের ছেলেমেয়েরা খুব সুস্থ সবল মন নিয়ে, শরীর নিয়ে তারা বড় হোক এবং তার ভিত্তিতে একটা সুস্থ স্বাভাবিক একটা সংস্কৃতি যেটা বাংলার একটা গর্ব সেটা বেঁচে থাকে। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ দিনাজপুর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর কুম্ভ মেলার পরেই যার স্থান। বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে দিয়ে এবছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হবে গঙ্গাসাগরে, এমনটাই মনে করছেন রাজ্য প্রশাসন। যে কারণে ভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই কারণে প্রত্যেকটি ব্যবস্থা খতিয়ে দেখতে নিজেই গঙ্গাসাগরে পৌঁছেছেন দক্ষিণ 24 পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা। পাশাপাশি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সহ আরও 2 মন্ত্রী পার্থ ভৌমিক, পুলক রায়। আগামীকাল গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধনের পাশাপাশি মেলার প্রত্যেকটি বিষয়ের খতিয়ে দেখতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণেই এখন সমস্ত কাজ পুঙ্খানুপুঙ্খভাবে সম্পন্ন করার জন্য চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। পুণ্যতিথির পুণ্যস্নানের ভিড় এড়াতে ভিন্ন রাজ্যের লক্ষ লক্ষ পুণ্যার্থী ইতিমধ্যে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছে। লট নাম্বার 8 ও নামখানা পয়েন্টে ইতিমধ্যে রিপোর্টারদের উপচে পড়া ভিড়। সবার মুখে একটাই কথা, গঙ্গা মাতা কি জয়। তবে সমস্ত কিছুর মধ্যেও এখনো ড্রেসিংয়ের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন না হওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে পুণ্যার্থীদের। প্রচণ্ড ভিড় হয় তো, আর আমাদের পক্ষে এত ভিড়ে আসা সম্ভব হয় না, যার জন্যই আমরা আগে এসেছি। কতজনের টিম এসছেন, কোত্থেকে এসছেন? 26 জন, হুগলি জাঙ্গিপাড়া থেকে এসছে। যাতায়াতের কি ভ্যাসেল পরিষেবাটা একটু প্রবলেম রয়েছে? ভ্যাসেল পরিষেবাটা একটু কেন বেশি প্রবলেম আছে। কি প্রবলেম, কিরম ধরনের হচ্ছে? প্রচণ্ড ভিড় হয় তো, আর জোয়ারের সময় আসে ভ্যাসেলটা, যার জন্য উড়ি করে উঠতে হয়। বয়স্ক লোকেদের সমস্যা বা দাঁড়ানোর সমস্যা, এই সমস্যাটা আর সাথে অনেক লোক গ্যাদারিংটা বেশি হয়। আপনারা আসার সময় কিসে করে এসছেন বা কিসে করে গেছেন? ভ্যাসেল পেয়েছিলেন ঠিকঠাক সময়? আমরা এসে বাসে করে এসেছি, এসে তো আমরা ভোরে লাইন দিয়েছিলাম, প্রথম ভ্যাসেলটা পেয়েছিলাম, কিন্তু ফেরার সময় আমরা ভ্যাসেল পাইনি, আমরা ফুলকুটিতে করে এসেছি। লট নাম্বার 8 কিংবা নামখানা পয়েন্টে দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা নদীতে জল না থাকার কারণে তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মূলত রাজ্য সরকার সেচ দপ্তরের উদ্যোগে ড্রেসিং কর্পোরেশনের সহযোগিতায় লক্ষাধিক টাকা ব্যয় গঙ্গাসাগরে শুরু হয়েছে এই ড্রেসিংয়ের কাজ। মোট 7টি মেশিন দিয়ে কর্নার কিদের
যাতায়াতের দুটি পয়েন্ট অর্থাৎ কচুবেড়িয়া ও বেনিবন পয়েন্টে চলছে এই ড্রেসিংয়ের কাজ। তবে পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই কারণে ফারাক্কা থেকে অত্যাধুনিক আরও একটি মেশিন আনা হয়েছে, এমনটা জানান জেলা শাসক সুমিত গুপ্তা। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 27 তারিখেই একটা নবান্ন সভাগারে মিটিং করেছিলেন, সেখানে উনি নির্দেশ দিয়েছিলেন এবার 2024-এ আমাদের যা গঙ্গাসাগর মেলা আসতে চলেছে তার জন্য যা যা ব্যবস্থা আমাদের নেওয়া সেটা আমাদের নেওয়ার উচিত। ভালো করে এই যেহেতু আমাদের যারা পিলগ্রিমরা সারা দেশ থেকে এখানে যারা আসছে তাদের কোনো অসুবিধা না হয়, স্পেশালি উনি ফোকাস আমাদের স্ট্রেস দিয়েছেন ড্রেজিংয়ের উপরে, যেহেতু একটা চড় একটা স্যান্ডবার একটা নাকি দেখা গেছে, সেটা নিয়ে আমাদের একটা মাননীয় মন্ত্রী আমাদের বলেছেন কি ওইটা অলরেডি আমাদের একটা ড্রেজার ফারাক্কা থেকে এসছে, সে হয়তো কাল থেকে আজ সন্ধ্যা থেকে কাল সকাল থেকে ওটা কাজে লেগে যাবে। তার সঙ্গে কিন্তু যে দুটো ড্রেজার ছিল প্লাস এই ড্রেজারটা, এই তিনটে ড্রেজারই আমাদের কিন্তু মেলা পর্যন্ত মানে 18ই জানুয়ারি পর্যন্ত এই ড্রেজার কিন্তু আমাদের সঙ্গেই থাকবে, আমাদের কাছে থাকবে। যখনই আমাদের দরকার পড়বে সেটা কিন্তু আমরা সেই ড্রেজারগুলোকে কাজে লাগাতে পারবো। গঙ্গাসাগর মেলাকে অন্য মাত্রায় নিয়ে যেতে একদিকে যখন রাজ্য সরকার সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করছে, তখন ভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের দাবি গঙ্গাসাগর মেলা সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। पीछे डिस्ट्रिक्ट जालौन से कितना है? 2 गाड़ी लगभग है, 135 आदमी। वो तो पुण्य स्नान अभी बाकी है, इतने दिन पहले क्यों? अरे वो उसमें नहाने में दिक्कत होती है, बहुत भीड़ हो जाती है, इसलिए टाइम से पहले आ गया हूँ। और कैसे देख रही है इधर का पुलिस एडमिनिस्ट्रेशन कैसा है? वो तो ठीक है, लेकिन वहाँ की व्यवस्था थोड़ी गड़बड़ है। क्या गड़बड़ है? वहाँ पानी की व्यवस्था गड़बड़ है और जाने में टिकट सुबह 7 बजे 7:30 बजे बांट रहे, उनको 5 बजे बांटना चाहिए क्योंकि भीड़ ना हो पाए। वहाँ पे जनता लड़ती है, बिगड़ती है। তবে এই বিষয়ে নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দাবি গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের কোনো অসুবিধা হবে না, এই কারণে অত্যাধুনিক অ্যান্টি ফগ লাইট রাতের বেলাতেও লাগানো হয়েছে যাতে পুণ্যার্থীদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। সমস্যা যেটা ছিল সে সমস্যা সমাধানের প্রেক্ষাপটে সেদিনকার আমাদের ডিএম সাহেব এবং আমাদের মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত মিশ্র নেতৃত্বে উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে এবং ফারাক্কা থেকে আমাদের একটা উন্নত মানের ড্রেজিং মেশিন আনা হয়েছে এবং সে ড্রেজিং মেশিন গতকাল থেকে তারা কাজ শুরু করছে। আমরা আশাবাদী যে প্রতিদিন আমাদের 19 থেকে 20 ঘন্টা আমাদের ফেরি আমাদের সার্ভিস চালু হবে এবং আমাদের ভ্যাসেল সার্ভিস চালু থাকবে এবং তাছাড়াও এবছর আমাদের যদিও লো টাইড হাই টাইডের একটা রয়েছে, অর্থাৎ যদি লো টাইডের ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হয়, তীর্থযাত্রীরা যাতে কোনোভাবে অসুবিধা না হয়, তাহলে সাগরের দিকে অলরেডি 2টো বাফার জোন বাড়ানো হয়েছে এবং কাকদ্বীপের দিকেও 2টো বাফার জোন বাড়ানো হয়েছে। মূলত কটা বাফার জোন রয়েছে? এবং হচ্ছে মোট আমাদের মধ্যে 17টা বাফার জোন, 16টি হবে, 13টি অলরেডি হয়ে গেছে, আরও 16টি মোট বাফার জোন হবে এবং অ্যান্টি ফগ লাইটিং সিস্টেম করা হচ্ছে যাতে রাত্রিতেও আমাদের ভ্যাসেল পরিষেবা চলতে পারে। তবে এবছর কতটা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা সম্পন্ন করতে পারে রাজ্য সরকার, তা বড় চ্যালেঞ্জ এখন তাদের কাছে। অরিজিৎ মন্ডলের রিপোর্ট, খবর বাংলা, গঙ্গাসাগর। আপনি দেখছেন বাংলা খবর। আজ আমরা বানপুরে আছি, বানপুরে বালাজি আজকে বেরিয়েছে পদযাত্রা, যাকে বলে পদযাত্রা। আজ পদযাত্রা বেরিয়েছে, আজ বানপুর বাস স্ট্যান্ড হয়ে এটা যাবে চিত্রা, কোটমোড়, গোরাইগঞ্জ হয়ে আবার নরসিংগড় বালাজি ধামে পৌঁছবে। ওনারা ধ্বজাটাকে অর্পণ করবে, তারপরে ওইখান থেকে আবার বেরোবে। এখানে লোক কম নাই, অনেক কিছুই আছে। দেখুন আজকে শোভাযাত্রা। আমরা সবাই জানি চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। এ নিয়ে দেশে বিদেশে সর্বত্রই রাম ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। একই ধারাবাহিকতা দেখা গেল শ্রী সন্তোষ ভাইজির সহচার্যে নরসিংহবাদের শ্রী বালাজি ধাম থেকে। আজ রবিবার হনুমান পদযাত্রার আয়োজন করা হয় যাতে লক্ষাধিক ভক্ত অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রায় 4টি বেদ, রাম মন্দিরের অনেক আকর্ষণীয় অনুকৃতি সহ পদযাত্রা বের হয়।
শোভাযাত্রা বালাজি ধাম থেকে শুরু হয়ে বর্ণপুর বাস স্টেশন, বাড়ি ময়দান, ত্রিবেণী মোড়, কোর্ট মোড় সহ পিসি কলেজ হয়ে নরসিংহ বাঁধ গিয়ে শেষ হয়। বর্ণপুরের সমস্ত ভক্তরা উৎসাহ ও আনন্দে শ্রীরাম জপ করলেন। লালবাবুর রিপোর্ট, খবর বাংলা, বর্ণপুর। নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা। সেই চিজ এবং শালিগ্রাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং ঐক্য আর্ট অ্যান্ড আর্টিস্টের পক্ষ থেকে আজ রানীগঞ্জের রেলওয়ে ময়দানে আয়োজিত করা হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যে ও সমাজে সচেতনতার বার্তা দেওয়ার জন্য আজ পশ্চিম বর্ধমান জেলার ঐক্য আর্ট ও আর্টিস্টের পরিচালনায় সেচিজ এবং শালিগ্রাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো রানীগঞ্জের রেলওয়ে গ্রাউন্ডে। এই বসে আঁকো প্রতিযোগিতায় রানীগঞ্জের বিভিন্ন স্কুল থেকে 250 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। এই প্রতিযোগিতায় ABCD এই 4টি ভাগে ভাগ করা হয়েছিল। মোট 10 জন করে প্রতিযোগী বেছে নেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড ও থার্ড প্রতিযোগীকে সার্টিফিকেট, ট্রফি ও কিছু অর্থ পুরস্কার হিসাবে দেওয়া হয়। যে প্রথম হয়েছিল তাকে নগদ 500 টাকা, সার্টিফিকেট সহ একটি ট্রফি, দ্বিতীয় স্থান পাওয়া প্রতিযোগীকে 300 টাকা এবং তৃতীয় স্থান দখলকারীকে 200 টাকা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের TDB কলেজের প্রফেসর রাজেশ্বরী বসু, নৃত্যশিল্পী চন্দ্রানী মাঝি, ঐক্য আর্ট এবং আর্টিস্টের সম্পাদক শুভেন্দু দেওঘরিয়া, সেচিজের প্রেসিডেন্ট রাজ বিশ্বকর্মা। এছাড়াও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র দেবাশিস মাঝি। এই অনুষ্ঠানে গাজিয়াবাদ থেকে সেকেন্ড বিশ্ব যোগা কাপ 2023-এর স্বর্ণ ও রৌপ্য পদক বিজয়ী সত্যজিৎ দে ভারতীদেরকে সম্মানিত করা হয়। আপনারা দেখছেন বিভিন্ন ধরনের বিভিন্ন থিম নিয়ে ছাত্রছাত্রীরা আঁকা শুরু করেছে ইতিমধ্যেই। আসুন আমরা কথা বলবো। বিদিশা সাধু, রানীগঞ্জ। কোন স্কুলে পড়ো? গুরুকুলে বিদ্যাপীঠ। কেমন লাগলো এখানে প্রতিযোগিতায়, ছবি আঁকা প্রতিযোগিতায় কেমন লাগলো? ভালো লাগলো। কি এঁকেছো তুমি? আরাত্রিকা সরকার। কোন স্কুলে পড়ো? এজি চার্চ স্কুল। কোন ক্লাস? ক্লাস 4। কেমন লাগলো আজকের এই বসে আঁকো প্রতিযোগিতায়? ভালো লাগলো, এক্সপিরিয়েন্স হলো ড্রয়িং এর। কি এঁকেছো আজকে? সেভ এগ্রিকালচার, সেভ ওয়ার্ল্ড। ক্লাস 12-এ পড়ি আমি কোয়েল। আমি এখানে ডোনেট ব্লাড সেভ লাইফ করেছি। খুবই ভালো লেগেছে, এটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স আমার জন্য। এতজন রয়েছে, সবাই খুবই মানে এনভায়রনমেন্টাল লাগছে আর খুবই এনজয় করেছি। কি এঁকেছো? আমি তো ডোনেট ব্লাড সেভ লাইফ এঁকেছি। পড়ি গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুলে, আর নাম শ্রেয়সী দে। কোন ক্লাসে পড়ো? 6-এ। এই প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছো, কেমন ফিল করছো? খুব ভালো। কেমন লাগছে? ভালোই লাগছে। কি এঁকেছো একটু দেখাও দেখি। আসুন আমরা কথা বলবো। ফার্স্ট অফ অল বলি, রানীগঞ্জে আমার এই প্রথম আসা। তো এখানকার এসেই যে এত সুন্দর পরিবেশ, সবাই মন দিয়ে কি সুন্দর আঁকছে আর কি, এটাই সব থেকে ভালো লাগা আর কি। আর সব থেকে বড় বিষয়, এখনকার এত ফাস্ট টেকনোলজি, ছবি আঁকা এটা একটা অনন্য বিষয়। এ নিয়ে মানে কথা বলার কোনো ভাষা নেই। আর এখানে সবাই আঁকছে খুব সুন্দর, সবার নিজস্ব চিন্তা ভাবনা, এটাই রং তুলি দিয়ে কাগজের মধ্যে ফুটিয়ে তোলাটাই হচ্ছে সব থেকে কঠিন ব্যাপার, আর সেটাই আমরা আজ দেখতে এসেছি। এই ধরনের অনুষ্ঠান পরিচালনা করছে, এই অনুষ্ঠানগুলো হওয়া ভীষণ জরুরি ছিল। আমাদের জীবনযাপনের মূল স্তম্ভ হচ্ছে এই বয়সের শিশু কিশোরেরা। এই বাচ্চাদের যে আবার আমরা মাঠে এনে উপস্থিত করতে পারছি, এই যে তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকছে, এটা না ভীষণ জরুরি। এই আলো, এই বাতাস, এই গাছের তলা,
পুরস্কারটা কখনোই গুরুত্বপূর্ণ নয়। এত বড় একটা অনুষ্ঠানে সবাই হয়তো পুরস্কার পাবে না, কিন্তু পুরস্কারের তালিকায় থাকলো না এমন অনেক ছাত্রছাত্রী, অনেক অনেক প্রতিভাবান ছাত্রছাত্রী এখানে ছবি আঁকছে। আমি দেখছিলাম ঘুরতে ঘুরতে যে সত্যিকারেই তারা ভালো আঁকছে। সব থেকে বড় হচ্ছে তাদের যে কল্পনার জগৎটা, তাদের যে মৌলিক চিন্তার জগৎটা আস্তে আস্তে বিকশিত হয়ে উঠছে। আমরা যারা বয়স্ক হয়ে যাচ্ছি তারা সেই পজিটিভিটিগুলোকে আবিষ্কার করতে পারি না বলে ওদের পরবর্তী প্রজন্মকে দোষারোপ করি। না, আমরা ভীষণ আশাবাদী যে আমাদের পরবর্তী প্রজন্ম ঠিক দাঁড়িয়ে যাবে। আমাদের জাতিগত গর্ব যেটা ছিল সেই গর্বটা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের বহন করে নিয়ে যাবে। এটা তো খুব ভালো উদ্যোগ। বাচ্চাদের মধ্যে একটা সাংস্কৃতিক দিক থেকে বলুন, একটা শিল্পীসুলভ প্রতিভা ওদের মধ্যে জেগে উঠছে। আর সমাজের যে টপিকগুলো দিয়েছে, যেমন ব্লাড ডোনেশন নিয়ে, প্লাস মনে হয় সেভ ওয়ার্ল্ড, সেফ এনভায়রনমেন্ট, এইসব নিয়ে, এই সবগুলোতে ওদের যে একটা সচেতনতা মনের মধ্যে আসবে, পলিউশনের নিয়ে নানান রকম। তারপরে একজন দেখলাম বাচ্চাদের, অতি ছোট্ট বাচ্চাদের দেখলাম গার্ডেন নিয়ে, ফ্লাওয়ার, রোজ গার্ডেন বা গাছ, ট্রি নিয়ে, এইসব নিয়ে তাদের বলার জন্য তাদের এইসব মানে একটা স্বাভাবিক সুস্থ মানসিকতা গড়ে উঠবে তাদের। মানে পড়াশোনার সাথে সাথে গান বাজনা যেমন করে তেমনি আঁকা, এই সাংস্কৃতিকভাবে সবাই, এটা খুব ভালো উদ্যোগ। আগামী দিনের জন্য বাচ্চাদের কি বার্তা দিচ্ছে? আমি বলবো সবাইকে যে পড়াশোনা তো 24 ঘন্টায় সারাদিনে করে না, ভাগ ভাগ করে যেমন করে তেমনি সব কিছুই, এই যেমন ড্রয়িং, আঁকা, তারপরে নাচ গান, সব কিছুই মিলিয়ে মিশিয়ে সব কিছুই আমার মনে হয় করা ভালো। তাতে একটা সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চারা, আগামী দিনে বাচ্চারা বড় হয়ে উঠবে, একটা সুস্থ মানসিকতা, ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। এটাই বার্তা যে তোমরা করো, এই সবগুলো করলে তোমরা নিজেরাই ভালো থাকবে, মন ভালো থাকবে, যেটা যার হবি সেগুলো নিয়ে সবাই এগো। দেখুন, ড্রয়িং এমন একটা সাবজেক্ট যে বাচ্চাদের ধৈর্য এবং সুচিন্তার একটা প্রতিফলন আমরা দেখতে পাই। তাই আমরা ঐক্য এবং সি ক্লাসের পক্ষ থেকে প্রত্যেক বছরই শীতকালীন আমরা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করিয়ে থাকি। এবছর আমরা যে টপিকগুলো রেখেছিলাম প্রত্যেকটা অ্যাওয়ারনেসের উপরে, যেরকম আপনার ক্লাস 1 থেকে 3 আমরা ফ্লাওয়ার গার্ডেন, 4, 5, 6 আপনার অ্যাওয়ারনেসের জন্য আমরা এগ্রিকালচার, যেটা চাষবাস থেকে এখন বাচ্চারা বিচ্যুতি ঘটছে, তারা ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে, কিন্তু আমাদের এগ্রিকালচারটা সবথেকে বেশি দরকার, সেটা আমাদের ভাবতে হবে। আই ডোনেটের উপর আমরা একটা টপিক রেখেছিলাম। বড়দের 11, 10, 11, 12 ওদের পক্ষ থেকে আমরা সেভ ব্লাড, সেভ লাইফের জন্য আমরা টপিক রেখেছিলাম। বিগত 5 বছর ধরে আমরা এই ড্রয়িং কম্পিটিশন করছি, এবং আপনাকে আগেও বললাম যে ড্রয়িং এমন একটা সাবজেক্ট যেখানে বাচ্চাদের ধৈর্য এবং সুচিন্তার আমরা প্রতিফলন দেখতে পাই। সেই জন্যই আমরা প্রত্যেক বছর এই কম্পিটিশন করিয়ে থাকি। আমাদের ঐক্য, আমরা আর্টের উপরেই কাজ করি, যে আর্টের জগতে বাচ্চারা এস্টাবলিশ হতে পারে এবং ক্যাপাবেল হতে পারে। তাই আমাদের সারা বছর আমরা ওয়ার্কশপ, আর্টের সেমিনার এবং এক্সিবিশন, একটা বাচ্চাকে তার ছবি যে বিক্রি হয় সেই জায়গাতে আমরা পৌঁছানোর চেষ্টা করি। আমাদের ঐক্যর এটা কাজ। এবং সি ক্লাসের যেটা প্রেসিডেন্ট রাজ বলবে ওদের সংগঠনের কী কাজ হয়। এবং আরেকটা বিশেষভাবে খবর বাংলাকে আমরা খুব ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রোগ্রামটাকে তারা সাপোর্ট করেছেন এবং মিডিয়া পার্টনার হিসাবে আমাদের সঙ্গে থাকার জন্য। তাদের জন্য একটা জোরে হাততালি। নমস্কার, আমার নাম রাজ বিশ্বকর্মা, আমি সিএইচএস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। অ্যান্ড আজকে আমার পুরো টিম এখানে এসছে। অ্যান্ড শুভেন্দু দাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সুযোগটা দিয়েছে, আমাদের সাথে কোলাবরেট করেই একটা মেগা ড্রয়িং কম্পিটিশনটা যে অর্গানাইজ করা হয়েছে রানীগঞ্জের বুকে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কত ভিড় হয়েছে। সো লাইফে আমাদের ড্রয়িং, এই আঁকাটা খুব দরকার। ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা স্পেশাল থ্যাঙ্ক জানাবো আমাদের স্পন্সার্সদেরকে, স্পেশাল খবর বাংলা আছেন, আমাদের সাথে আছেন শালিগ্রাম ফাউন্ডেশন, ঠিক আছে, টাম্বল রায়, আর অনেক স্পন্সররা আমাদের সাথে আছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ক্যামেরায় পিন্টুর সঙ্গে সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। রবিবার দুর্গাপুরে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক রবীন্দ্রভারতী মিউজিক একাডেমির 2য় বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান দুপুর থেকে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল ও প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায়, দুর্গাপুর নিগম প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। মূলত 120 জন এদিন বিভিন্ন বাদ্যযন্ত্র পরিবেশন করেন, যাদের মধ্যে উল্লেখ্য গিটার, বাঁশি, স্যাক্সোফোন সহ
প্রভৃতি যন্ত্রাংশ। এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করা হয়। সংস্থার কর্ণধার শুভজ্যোতি লাহা জানান, বেনাচিতিতে তাদের এই একাডেমিতে সারা বছর বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ নেন। দুর্গাপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তাদের একাডেমিতে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিতে আসেন। এদিন নেতাজি ভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। সঙ্গীত অনুরাগীরা এই অনুষ্ঠান দেখতে ভিড় জমান। আমাদের এই বছর দ্বিতীয় বর্ষ অ্যানুয়াল ডে সেলিব্রেশন আজকে আমরা উদযাপিত করছি। আর আমাদের এখানে সমস্ত বাচ্চারা 100% স্টুডেন্টদের পার্টিসিপেশন রয়েছে। আর এর মধ্যে থাকছে গিটার, কিবোর্ড, পিয়ানো, স্যাক্সোফোন, ফ্লুট, আরও অনেক ইনস্ট্রুমেন্ট বাচ্চারা এটা পারফর্ম করবে স্টেজে। তো আমরা আশা রাখবো যে আপনাদের আশীর্বাদ যেন বাচ্চারা পায়, যাতে তারা আগামী দিনে বড় হয়ে। কতজন বাচ্চা পার্টিসিপেট করবে? নিয়ার অ্যাবাউট 120। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। খবর বাংলা, খবরের খবরদারি। শুভরাত্রি।